একটি কেস ডেমনস্ট্রেট করছি। I am demonstrating a case, my friend, very serious case. The patient has come from Bangladesh, ফরিদপুর ডিস্ট্রিক্ট। গল্পটা শোনাবো ভদ্রলোকের কাছ থেকে। ওনার রিলেটিভের কেস। মাঝে মধ্যে ওনার কথাটা জড়িয়ে গেল, হঠাৎ কথাটা জড়িয়ে গেল, স্পিচ স্লার্ড, ডিফিকাল্ট। কীরকম কথা ওনার মুখটা দেখাবো না, উনি একটা অফিসে আছেন, আমি ওনার কথাটা শোনাচ্ছি কীরকম জড়িয়ে গেছে। নাম বলুন, অন্য একটা নাম বলুন। ঝুমুর উচ্চারণ করলো এইভাবে। আপনি বাংলাদেশের কোন জেলায় থাকেন? নোয়াখালী। কথাটা বুঝতে পারছেন আপনারা কীরকম জড়িয়ে যাচ্ছে? উনি মুখটা দেখাতে চাইছিলেন, একটু অসুবিধা আছে তাই দেখাচ্ছি না। এরকম কথা আটকে যাচ্ছে আর মুখটা বেঁকে যায়। আর এই জিনিসটা হয়েছে কতদিন? 8 মাস হয়ে গেল। 8 মাস হয়ে গেল। আর মাঝে মধ্যে এইরকম একটা পজিশন চলছে, হঠাৎ এপিলেপসির মতন একটা পজিশন হয়, এইরকম অবস্থা হয়ে যায়। মুখ দিয়ে গেঁজা বেরোয়, তো করে আওয়াজ হয়। কেসটা দেখানোর দরকার এই কারণেই, কারণ প্রথমে কি পজিশন হচ্ছিল রোগীর, কি হচ্ছিল, মাঝে মাঝে এরকম অবস্থা দাঁড়ায়, এরকম হেঁচকে ওঠে, এরকম লোকজন ধরতে হয়, গোগানি আরম্ভ হয়। ঠিক এপিলেপসিতে যেমন সব সিমটম থাকে সেই রকম দেখা দেয়। তো কেমন যেন বেহুঁশ হয়ে যায়। ঠিক আছে, তো আমরা ডিটেলস আর দেখাচ্ছি না। এই জন্যে চিকিৎসা হয়েছে প্রচুর। দিস ইজ এ ফাইল, পিয়ারলেস কলকাতা, এটা পিয়ারলেস কলকাতা, ইন্ডিয়ান নিউরোসায়েন্স ক্যালকাটা, ইন্ডিয়া ন্যাশনাল নিউরোসায়েন্স সেন্টার ক্যালকাটা, এগুলো কলকাতায় এসে করেছে। তার আগে বাংলাদেশে চিকিৎসা চলেছে ডক্টর আবু নাইম, মেডিসিন আর নিউরোলজি স্পেশালিস্ট, নিউ আল রাজি ডায়াগনস্টিক সেন্টার, উডল্যান্ড মেডিকেল সার্ভিস, প্রফেসর ডক্টর হাসান জাহিদুর রহমান, ডক্টর মোহাম্মদ নাজমুল আলম, দ্য মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে সব হয়েছে অনেক। আপনি যে আমাকে যে গল্পটি করেছিলেন সংক্ষেপে সেইগুলো বলুন। ফার্স্ট কি হয়েছিল? 14/5/2024 তারিখে বিকাল 4:30টার দিকে। 14/5/2024 তারিখ, তাহলে 2024 মে। হ্যাঁ, হঠাৎ অজ্ঞান হয়ে যায়, মুখটা 24 মে হঠাৎ অজ্ঞান হয়ে যায়, মুখটা বেঁকে যায়। তখন তাকে হসপিটালে। আপনি বাড়িতে ছিলেন না? আমি বাড়িতে ছিলাম। উনি বাড়িতে ছিলেন না। আপনি খবর পেয়ে চলে এলেন, হসপিটালে ভর্তি হলো। কোন হসপিটালে? গোপালগঞ্জ মেডিকেল। সেখানে কি চিকিৎসা হলো, কি বললো? বললো যে টিআইএ হয়েছে, ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক, মানে ছোট্ট মিনি স্ট্রোককে বলা হয় ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক, টিআইএ। তারপর বললো ঠিক হয়ে যাবে, 2-1 দিন রাখুন। হ্যাঁ, হসপিটালে 1 দিন রাখার পরে ওষুধপত্র দিয়ে ছেড়ে দিল। 15 দিন পর রোগী সুস্থ হয়ে গেল, আবার নিয়ে গেলাম। তারপরে বললো ওষুধটা কন্টিনিউ করতে হবে, কিন্তু তার 10 দিন পরে আবার এই সমস্যাটা শুরু হলো। 10 দিন পরে আবার হলো, রোগী সুস্থ হয়েছিল, 10 দিন পরে আবার হলো, আবার মুখটা বেঁকে যায়, আবার কথা স্পষ্ট হয় না। তারপরে 10 দিন পরে ডক্টর বললো যে আপনি ঢাকায় নিয়ে যান। তখন আমি ঢাকায় নিয়ে গেলাম, প্রফেসর ডক্টর হাসান জাহিদুর রহমান স্যারকে দেখালাম, নিউরোলজিস্ট। তারপরে উনি ইইজি করালো, এমআরআই করালো, তারপরে ফেসিয়াল এক্সরে করালো, আপনার ব্লাডের সব পরীক্ষা করালো, কিন্তু উনি বললো যে এটা টিআইএ না, এটা হলো এপিলেপসি। উনি এপিলেপসির ওষুধ দিলেন। 1 মাস খেলো ওষুধ, কোনো উন্নতি হলো না, বরং আরও অবনতি হলো। পরবর্তী সময়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের একজন ডক্টরকে আমি দেখালাম, উনি বললো যে এটা এপিলেপসি না, ডেস্টিনিয়া। তো উনি টিআইএ প্রথমে ডায়াগনোসিস হয়েছিল, পরে ডাক্তার জাহিদুর রহমান সাহেব বললেন যে এটা এপিলেপসি, কিন্তু এপিলেপসিতে ইমপ্রুভমেন্ট হচ্ছিল না। উনি আবার ডাক্তার চেঞ্জ করলেন, উনি কি বললেন? ডিস্টেনিয়া বললেন। তখন 1.5 মাস ওনাকে চিকিৎসা করালাম।
তো কোনো উন্নতি হলো না, ওনার চিকিৎসা অবনতি হয় না কিন্তু উন্নতি হয় না। তখন উনি বললো যে আপনি এটা মুভমেন্ট ডিসঅর্ডার, আপনি প্রফেসর ডক্টর আবু নাইম স্যারকে উনি বললেন যেটা মুভমেন্ট ডিসঅর্ডার, ডক্টর আবু সাইদকে দেখাতে বললেন। হ্যাঁ, আবু নাইম স্যারকে। তখন উনি বললো যে এটা, স্যার সবকিছু দেখে বললো যে না, ওর এটা স্ট্রোক না, এপিলেপসিও না, এটা হলো ফাংশনাল ডিস্টোনিয়া নয়, এপিলেপসি নয়, টিআইএ নয়, এটা ফাংশনাল ডিসঅর্ডার। তারপর স্যার ওষুধ দিলেন কিন্তু সুস্থ হচ্ছিল না দেখে কলকাতা নিউরোসায়েন্সে নিয়ে আসলাম। তখন স্যার নিউরোসায়েন্সের ডক্টররাও সব ইএজি দেখলো, এমআরআই দেখলো, সব রিপোর্ট দেখে শুনে বললো যে ওরা আবার নতুন করে সব করালো না, নতুন করে আর রিপোর্ট করায়নি, বাংলাদেশের রিপোর্টকে তারা প্রাধান্য দিয়েছে এবং ওই রিপোর্টকে মূল্যায়ন করে ওরা বললো যে এটা ফাংশনাল স্পিচ ডিসঅর্ডার, এইভাবে ওষুধ খাওয়ান, তারপরে দেখেন। এই হলো হিস্ট্রি। এই ভদ্রলোক উনি স্কুলে বা কলেজে কিছু আছেন, উনি হোমিওপ্যাথিটা চর্চা করেন। বাংলাদেশে যেমন অনেকে সাইডে চাকরি বাকরি করাকালীন হোমিওপ্যাথি করেন, উনিও করেন। উনি নিজে ওষুধ দিয়েছেন আর্নিকা 30, ক্যালকেরিয়া কার্ব 0/1 থেকে 0/10, কস্টিকাম 0/1 থেকে 0/6, স্ট্রাপিসেগ্রিয়া 200 একবার, আর অ্যাগারিকাস মাস্কেরি একবার। এই হলো হিস্ট্রি অফ দ্য পেশেন্ট। এই হলো রোগীর চেহারা, ফিজিক্যাল মেকআপ, ফ্যাটি, ওবেসিটি আছে। আর রোগীর হঠাৎ করে আরম্ভ হলো এরকম গ্যাঁ করে পড়ে গেল, তারপর থেকে এইরকম চিকিৎসা, অনেকগুলো ডাক্তার চেঞ্জ হলো, অনেক হসপিটাল চেঞ্জ হলো। প্রথমে ফরিদপুরের লোকাল হসপিটাল, তারা টিআইএ বলল, মোটামুটি ঠিক হয়েছিল। তারপরে আবার হলো, তারপর তারা বলল যে সুবিধা মনে হচ্ছে না, আপনি ঢাকায় কাউকে দেখান। উনি ঢাকায় গিয়ে জাহিদুর রহমান সাহেবকে দেখালেন। উনি বললেন এটা এপিলেপসি হয়েছে, এবং এপিলেপসির মতোই সিমটম, কতটা দেখতে এপিলেপসির মতোই আমরা দেখলাম। তো সেই হিসাবে উনি এপিলেপসির ট্রিটমেন্ট করলেন, কিন্তু রোগীর খুব একটা উন্নতি হচ্ছিল না, বরং ওষুধপত্র খেয়ে খুব অসুবিধা হচ্ছিল। সেই জন্য ওনারা গিয়েছিলেন সোহরাওয়ার্দী হসপিটালে। সেখানকার ডাক্তারবাবু বললেন যেটা ডিস্টোনিয়া হয়েছে। তাই সেখানেও চিকিৎসা কিছু হলো, কোনো ইম্প্রুভমেন্ট না হতে উনি বললেন আবার অন্য জায়গায় পাঠালেন। তিনি বললেন যে এটা ফাংশনাল ডিসঅর্ডার হয়েছে। একটার পর একটা হসপিটাল, একজনের পর একজন ফিজিশিয়ান চেঞ্জ হয়েছে, কিন্তু রোগীর এই সিমটম ইম্প্রুভমেন্ট খুব একটা হচ্ছিল না। মাঝে মধ্যেই এরকমভাবে ওই গ্যাঁ করে মুখ টুক কাজ হয়ে লালা টালা বেরিয়ে এই অবস্থা হচ্ছিল। উনি কলকাতায় চলে এলেন। কলকাতায় এসে নিউরো হসপিটালে যোগাযোগ করলেন, ওরাও বলল যে ফাংশনাল স্পিচ ডিসঅর্ডার হয়েছে। এই পর্যন্ত রোগীর হিস্ট্রি এই ভদ্রলোক দিয়েছেন। আর্নিকা, ক্যালকেরিয়া কার্ব, কস্টিকাম, স্ট্রাপিসেগ্রিয়া, অ্যাগারিকাস। এখন এই 2 দিন না 3 দিন আগেও হয়েছে বললেন, 2 দিন না 3 দিন আগে হয়েছে। আর যখনই হয়, উনি যেহেতু হোমিওপ্যাথির চর্চা করেন, জানেন, উনি 1 ডোজ আর্নিকা দিয়ে দেন। আর্নিকা কোন পাওয়ার দেন? আর্নিকা 30 দিয়ে দেন, তাতে মোটামুটি ইনস্ট্যান্ট রিলিভ হয়ে যায়, ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। এই রোগীকে আমাদের চিকিৎসা করতে হবে। এই রোগীর কেস হিস্ট্রি আমাদের গুছিয়ে করা হয়েছে, আমাদের ডাক্তারবাবুরা করেছেন। করে আমরা যা সাবস্টান্স যা পেয়েছি তাতে আমি দেখলাম ফিয়ার অফ মেন, ওনার মানুষের ভয়টা আছে। বিশেষ করে যখন অটোতে করে বাংলাদেশের যে সিএনজি বলে সেগুলো যখন যাতায়াত করে, সেই সময়টা উনি খুব ভয় পান, কোনো দুষ্টু লোকটোক উঠলো কিনা বা কেউ কিছু করবে কিনা। এছাড়া উনি মিষ্টি একদমই পছন্দ করেন না। তো মিষ্টি একদমই পছন্দ করেন না, দয়া মায়া খুব বেশি, ভেরি মাচ সিম্প্যাথেটিক। তা এই অ্যাঙ্গেলে আমরা একবার ফসফরাস ভাবতে চেয়েছিলাম যে এত দয়ামা, ফসফরাস ইজ অলসো এ গ্রেট সিম্প্যাথেটিক পেশেন্ট, আর মিষ্টি খুব পছন্দ করে না। কিন্তু ফসফরাসের আর অন্য কোনো সিমটম আমরা পেলাম না। ফসফরাসের যে চিলি পেশেন্ট, এই পেশেন্ট হট। ফসফরাসের আরেকটা সিমটম আছে ফসফরাসের, ডিজায়ার ফর ফিশ, মাছ খেতে ভালোবাসে, ফসফরাসে আছে। আর ন্যাট্রামিউর আছে, কিন্তু বাঙালি মাছ খেতে চায়, এটা খুব একটা দাম দিই না, অ্যাভারশান হলেই তার দাম বেশি দেওয়া যায়। বাঙালি তো জিনের মধ্যে মাছ খাওয়া ঢুকে আছে। তো যাই হোক, ফসফরাসের আর কোনো সিমটম খুব একটা বেশি নেই। ফিজিক্যাল মেকআপও ফসফরাসের মধ্যে আসে না, না থান্ডারস্টর্মের ভয় নেই, ডার্কনেসের ভয় নেই, কোল্ড ড্রিঙ্কস ডিজায়ার করে না, বরং খাবার দাবার একটু গরম ভালোবাসে। তাই তো বলেছেন, খাবার দাবার একটু। ফসফরাস আমরা বাদ দিয়ে দিলাম, ফসফরাসের তার বিশেষ কিছু পাচ্ছি না, ফসফরাস বাদ। উনি ক্যালকেরিয়া কার্ব দিয়েছিলেন, ক্যালকেরিয়া কার্বের অনেক সিমটমই আছে, চেহারাটা মিল আছে, ডিমও খেতে ভালোবাসেন, ডিমের প্রতি ওনার পছন্দ আছে, কিন্তু ডিম পছন্দ করে, কিন্তু ক্যালকেরিয়া কার্বের মিষ্টি ভালোবাসে, ওনার ক্ষেত্রে অ্যাভারশন টু সুইটস। আর এই ভয় টয়গুলো ক্যালকেরিয়া কার্বে আছে। অ্যাসিডিটি আছে, ডিসপেপসি আছে, রাইট সাইডে মুখটা বেশি বেঁকে দেয়,
সো রাইট সাইডেড কমপ্লেন্স আছে, সেই হিসাবে ক্যালকেরিয়া কার্ভ অনেকটা প্রযোজ্য হতে পারে। ক্যালকেরিয়া কার্ভ দেওয়া হয়েছিল, কিন্তু ক্যালকেরিয়া কার্ভ এতে ইমপ্রুভ হয়নি, 1 থেকে 10 পর্যন্ত চলেছে। সো ক্যালকেরিয়া কার্ভ আমরা বাদ দিয়ে দিলাম, যেহেতু খুব একটা ইমপ্রুভমেন্ট ওর কাছ থেকে আশা করা যায়নি। লাইকোপোডিয়ামের অনেকগুলো সিমটম আছে। আমাদের একজন ডাক্তারবাবু লাইকোপোডিয়ামও বলছিলেন যে, কিন্তু লাইকোপোডিয়ামে কেন বলছিলেন? লাইকোপোডিয়ামের তো ডিডিআর ফর ওয়ার্ম ফুড, খাবার দাবার একটু গরম ভালোবাসে, মিষ্টি ভালোবাসে না। লাইকো তো মিষ্টি খুব ভালোবাসে। এছাড়া একটু ভয় আছে, মানুষের ভয়টাই পায়, এগুলো আছে। রাইট সাইডেড কমপ্লেন আছে, তাই উনি লাইকোপোডিয়াম বলছিলেন। কিন্তু ডিটেলস লাইকোপোডিয়ামের আর কিছু খুব একটা পেলাম না। মিষ্টি ভালোবাসে না, শীত বেশি নেই, কনস্টিপেশন আছে, ভয় আছে। তো লাইকোপোডিয়াম অনেকগুলো সিমটম কভার করছে, লাইকো আমাদের হাতে থাকলো। সো মাই প্রেসক্রিপশন ইজ অ্যানাদার, অ্যান্ড আই এম শিওর আমি এই কেসটিকে চ্যালেঞ্জ হিসাবে নিলাম এবং ভদ্রমহিলাকে বলে দিয়েছি, যার পেশেন্ট এই ভদ্রলোককেও বলে দিয়েছি যে আপনার রোগী সুস্থ হয়ে যাবে, নর্মাল কথাবার্তা বলবে। সেই ওষুধ আমি এই মুহূর্তে নামটি বলবো না, সবাই চিন্তা করতে থাকুন। যারা ইউটিউবের ডাক্তারের আমার ভিডিওটি দেখছেন তারা ভাবুন কী ওষুধ দিতে পারে, আর রোগী সুস্থ হলে আমি ভিডিওটা দেখাবো, নামও জানাবো। আমি যে ওর ওষুধগুলো সিলেকশন করতে চাইছি সিমটমসের উপরে, সেইগুলো জানাচ্ছি। আমি এর মধ্যে থেকে বেছে নিলাম ফিয়ার অফ মেন। এনার অন্য কোনো ভয় খুব একটা নেই, মানুষের ভয় বেশি। আমি বেছে নিলাম সিম্প্যাথেটিক, দয়া মায়া খুব বেশি, ওনার হাজব্যান্ড বলছেন। আমি বেছে নিলাম উনি লঙ্কাও খান, লঙ্কাও খুব খায়, লঙ্কাও খুব খান, ডিডিআর পর চিলি নিলাম। আমি নিলাম প্রেফার্স ওপেন এয়ার, খোলামেলা হাওয়া আপনি পছন্দ করেন, দরজা জানলা খোলা রাখতে চান, খোলা রাখতে চাই, এটা আমি নিলাম প্রেফার্স ওপেন এয়ার। লঙ্কা, স্পাইসি ফুড, পাঞ্জেন্ট ফুড খেতে ভালোবাসে, এটা নিলাম। সিম্প্যাথেটিক, এটা নিলাম। ফিয়ার অফ মেন, এটা নিলাম। আর কি নিলাম? আর নিলাম ফিজিক্যাল মেকআপ, ফিজিক্যাল মেকআপ, ওবেসিটি, টেন্ডেন্সি টু ওবেসিটি, ফিজিক্যাল মেকআপ। লাইকোর আপার পার্ট এমাসিয়েটেড, লোয়ার পার্ট সেমিডপসিক্যাল নেই, ক্যালকেরিয়া কার্ভের মতন ফেয়ার নেই। সো টেন্ডেন্সি টু ওবেসিটি নিলাম। আর কি নিলাম? আর আমি নিলাম ওনাদের একটু লেট ম্যারেজ হয়েছে মনে হয়, কিন্তু ওনাদের অ্যাবর্শন হয়ে গেছে, ন্যাচারাল অ্যাবর্শন, থ্রেটেন্ড অ্যাবর্শন অনেকবার হয়েছে, 5 টাইমস বোধ হয়, 5 টাইমস ন্যাচারাল অ্যাবর্শন হয়েছে। সো হিস্ট্রি অফ রিপিটেড থ্রেটেন্ড অ্যাবর্শনস, হিস্ট্রি অফ রিপিটেড থ্রেটেন্ড অ্যাবর্শনস, এটা একটা সিমটম নিলাম। এটা একটা ইম্পর্টেন্ট সিমটম, রোগীর পাস্ট হিস্ট্রিতে আছে, হিস্ট্রি অফ রিপিটেড থ্রেটেন্ড অ্যাবর্শনস। প্রেফার্স ওপেন এয়ার, ডিডিআর ফর চিলি, সিম্প্যাথেটিক, ফিয়ার অফ মেন, ফিজিক্যাল মেকআপ, ওবেসিটি। এই সব সিমটম আমি নিয়ে যে ওষুধ দিচ্ছি, সেই এক ওষুধেই এই রোগী সুস্থ হয়ে যাবে। আমি দেখাচ্ছি রেপার্টরিতে, যারা কেউ বোঝার থাকলে একটু বুঝে নিতে পারে। অ্যাভারশন, আরেকটা আছে অ্যাভারশন টু ব্রেড, রুটি খুব একটা পছন্দ করে না, এটাও একটা সিমটম ওনার আছে, অ্যাভারশন টু ব্রেড, রুটি পছন্দ করে না। যারা ওষুধ বের করতে চায় তাদের অঙ্ক বলে দিচ্ছি আমি। স্টমাক দিতে হবে, স্টমাক, অ্যাভারশন টু ব্রেড, পেজ নাম্বার 480, অ্যাভারশন টু ব্রেড দেখে নেবে একবার। আর কি দেখতে চাও? দেখবে মাইন্ড, মাইন্ডে জোর দিয়েছি, মাইন্ডের সিম্প্যাথেটিক দেখে নিতে পারো, সিম্প্যাথেটিক রুব্রিক আমি নিয়েছি, দাম দিয়েছি। আর কি দেখবে? ফিয়ার অফ মেন, ফিয়ার অফ মেন, ফিয়ার অফ অ্যালোন, ইয়েস ফিয়ার অফ অ্যালোন, একা থাকতে ভয় পায়। ওনার হাজব্যান্ড যখন বাইরে যায় উনি কিন্তু সেইটা খুব ভয় পায়, বারবার ফোন করে, ফোনে না পেলে খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তাহলে আমি নিলাম পেজ নাম্বার 43, ফিয়ার অফ অ্যালোন। সো ফিয়ার অফ অ্যালোন নিয়েছি, ফিয়ার অফ মেন নিয়েছি, অ্যাভারশন টু ব্রেড নিয়েছি, হিস্ট্রি অফ রিপিটেড অ্যাবর্শনস নিয়েছি, সিম্প্যাথেটিক নিয়েছি,
এই সব সিমটম আমরা নিয়েছি, এর উপরে আমি ওষুধ সিলেকশন করলাম। অ্যান্ড আই হ্যাভ অলসো টেকেন DDR ফর ফিশ, যদি খুব দাম দিই না তবু সেটাকে নিয়েছি, DDR ফর ফিশ। আর নিয়েছি ফিমেল জেনিটেলিয়ায় হিস্ট্রি অফ রিপিটেড অ্যাবরশনস, এটা একটা ইম্পর্টেন্ট সিমটম, রিপিটেড অ্যাবরশনস, পেজ নাম্বার 714। এবং আই এম গিভিং গ্যারান্টি, শিওরেস্ট disposition that the patient will be cured. একবারের ওষুধে ভদ্রমহিলা কথা বলবে, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এত ফাইল আপনি নিন গুণে, ফাইল নাম্বার 1, ফাইল নাম্বার 2, ফাইল নাম্বার 3, ফাইল নাম্বার 4, ফাইল নাম্বার 5, এই ব্রেনের ছবি, ফাইল নাম্বার 6, ফাইল নাম্বার 7, ফাইল নাম্বার 8, ফাইল নাম্বার 9। এই রোগের ক্ষেত্রে আর একটা পিকিউলার সিমটম আমার ক্ষেত্রে পাবেন, যারা আমার এখানে জুনিয়র ডাক্তাররা আছে তারা দেখেছে। অনেক হোমিওপ্যাথির ডাক্তার আছে যারা তথাকথিত মূর্খ, অ্যালোপ্যাথি ডাক্তারদের গালমন্দ করে, ও সব লাগবে না, একেবারে কিচ্ছু জানে না, এরকম মালগুলো আমি দেখেছি, ও সব দরিয়ায় ফেলে দিন, গাঙে ফেলে দিন, আমার লাগবে না। নলেজ কম থাকার জন্য, পেটে বিদ্যা না থাকার জন্য এইসব কথা বলে। একজন ডাক্তারবাবু দেখেছেন কী পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কী ইনভেস্টিগেশন হয়েছে, তিনি কী বলতে চেয়েছেন, সবই দেখার দরকার আছে, অবশ্যই জানার দরকার আছে, অবশ্যই দেখার দরকার আছে। এবং প্রত্যেকটা ফাইল খুঁটিয়ে গুছিয়ে আমি দেখি কে কী করেছেন, কে কী রিপোর্ট পাওয়া গেছে, কী বলেছেন। আমার কাছে 20টা প্রেসক্রিপশান ফাইল আসলে হোমিওপ্যাথি ডাক্তারদের কম দেখি, আমি অ্যালোপ্যাথি ডাক্তারদেরটা বেশি দেখি। কারণ অ্যালোপ্যাথিক ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো আজকাল ডোনেশন দিয়ে বাইরে ঢুকছে সেই সবগুলো আলাদা, বেশিরভাগ মেরিটোরিয়াস স্টুডেন্ট, তারা পড়াশোনা করে, তারা জানে তাদের ডায়াগনোসিস, তাদের প্রগনোসিস সব গুছিয়ে লেখাটা দাম আছে, তাই সেগুলো আমি দেখি। আর হোমিওপ্যাথিরা বেশিরভাগ জানে না, তাদের দেখে আমার কোনো লাভ হয় না, মশলা মুড়ি দেখে কোনো লাভ নেই। কিন্তু পিকিউলারিটি আজকের ক্ষেত্রে এই ফাইলগুলো আমি একটিও ঘেঁটে দেখিনি। দেখেছি কি, আমি যেমন ফাইল ছিল তেমনি ফাইল ফেরত দিলাম, আমি দেখলাম না। তার কারণ গল্পটা শুনেই আমার বোঝা হয়ে গেল যে কেস ইজ সাইকোসোমাটিক। দেখে আমার ও দেখে কোনো লাভ নেই, ও দেখে সময় নষ্ট করে আমার কোনো লাভ নেই। আমার বোঝা হয়ে গেল ওনার গল্প শুনে, আমাকে যেতে হবে আমার সিমটমে, মেন্টাল সিমটমে, ফিয়ার অফ মেন, ফিয়ার অফ অ্যালোন, রিজার্ভ ডিসপ্লেজার ফ্রম 5 times অ্যাবরশনস। রোগের গোড়ায় যেতে হবে, অল দ্য কেসেস আর ফাংশনাল। এবং অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা পরবর্তীকালে স্বীকার করেছেন যে দিস ইজ এ ফাংশনাল ডিজঅর্ডার। They have accepted that it is a functional disorder. So this case is a functional disorder. It is purely a psychosomatic origin case, and I am sure the medicine I have selected is 100% correct and absolute one, and this will cure the gentle lady absolutely. Let's see the result, my friends. I shall share with this result. এই রোগী এখানে গান করবে, সেদিন তোমার মুখ আমি দেখাবো, আজ দেখালাম না। So it will be glorified once again. This will glorify the homeopathy once again if this patient will cure, if she will able to sing, if she will able to talk, speak. This is a challenging case in homeopathy. Yes, and myself, Dr. Burman, once again have accepted this challenge. Okay? Thank you, sir. Thank you, sir. অনেক ধন্যবাদ, স্যার।